অনেকেই জানিয়েছে যে ইউনিট 1 পদ্যাংশের অন্তর্গত অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা পূব পশ্চিম কবিতাটি খুবই কঠিন। পূব বানানটা কারেকশন করে নেবে, দ্বিগুকার হবে। খুবই কঠিন, কিন্তু আমার আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে কবিতাটি অতটা কঠিন নয়, অন্যান্য কবিতার থেকেও সহজ। এটা শুধু দেখতেই বড় এবং অন্যান্য কবিতার থেকে অনেকটাই সোজা সাপটা। তো চলো আজকে আমরা সহজ করে পড়ার চেষ্টা করি। আমার সঙ্গে তোমরাও এই কবিতাটা পড়বে, খুব সহজ মনে হবে আশা রাখছি। অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা পূব পশ্চিম। এখানে পূব বলতে পূর্ব দিক, পূর্ব দিক এবং পশ্চিম বলতে পশ্চিম দিক। কিন্তু কবিতার তাৎপর্য অনুসারে পূর্ব দিকের বর্তমান বাংলাদেশকে এবং পশ্চিম বলতে বর্তমান ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গকে বোঝানো হয়েছে। এই বিষয়টি মাথায় রেখে কবিতাটা বুঝতে হবে। তার আগে আমরা আলোচনা করি পাঠ নির্বাচনের উদ্দেশ্য, অর্থাৎ কেন এই পূব পশ্চিম পাঠটিকে আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলা কবিতার পট বদল শুরু হয় বিংশ শতকের 30-এর দশকে প্রকাশিত কল্লোল, কালি ও কলম, প্রগতি সাহিত্যপত্রকে কেন্দ্র করে। কল্লোল, কালি কলম, প্রগতি এই তিনটি হলো সাহিত্য পত্রিকা। এই তিন পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যে জাগরণ তৈরি হয়। এই পত্রিকাগুলোর সঙ্গে জড়িত কবিরা প্রায় সকলেই ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিলেন এবং দেশ বিদেশের নানা কাব্য আন্দোলনের সঙ্গে বিশেষভাবে পরিচিত ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সমগ্র পৃথিবীর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং চিন্তা জগতে যে বিপুল পরিবর্তন সাধিত হয়েছিল, এই সময়ের কবিরা তার সাগ্রহে তাদের রচনায় প্রতিফলিত করতে চেয়েছিলেন। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের আগের সমাজ বাস্তবতা সময় এক রকমের ছিল। বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিপুল অভাবনীয় পরিবর্তন আসে সমাজে, অর্থনীতিতে, চিন্তা জগতে। সেই সব অবস্থাগুলোকে এই কবিরা কল্লোল, কালিকলম, প্রগতি সাহিত্য পত্রিকার মাধ্যমে তুলে ধরতে চেয়েছে। বাংলা আধুনিক কবিতার প্রথম পর্বের কবিদের মধ্যে অচিন্ত্য কুমার সেনগুপ্ত ছিলেন অন্যতম। এই যে আধুনিক কবিতার যে জোয়ার শুরু হয়েছে বাংলা সাহিত্যের কাব্যধারায়, তাদের মধ্যে একজন অন্যতম কবি হলেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। তার কবিতার মানব জীবনের নানা দিক ইতিবাচক ভাবে প্রকাশিত হয়েছে, মানে ভালো পজিটিভ ভাবে প্রকাশিত হয়েছে। তার কবিতার সঙ্গে উচ্চতর মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের পরিচয় করে তোলার উদ্দেশ্যে পূব পশ্চিম কবিতাটি নির্বাচন করা হয়েছে। তাহলে অচিন্ত্য কুমার সেনগুপ্তের কাব্যের অন্যতম বৈশিষ্ট্য হলো ইতিবাচক দিক। এই ইতিবাচক দিকটি সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই পূব পশ্চিম কবিতাটি এই কাব্যগ্রন্থে এই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতাটিতে বিভিন্ন ধরনের বিভেদের মধ্যে তৎকালীন পূর্ব ও পশ্চিম বাংলার অধিবাসীদের সম্প্রীতি ও সমন্বয়ের সুরটি প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা এই কবিতার আলোচনার পরিপ্রেক্ষিতেও জানতে পারবো
যে পূব মানে একটু আগে বলেছি বর্তমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের কথা বলা হয়েছে, এবং পশ্চিম বলতে ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের কথা বলা হয়েছে। দুই বঙ্গের যে অধিবাসীরা রয়েছে তাদের সম্প্রীতি ও সমন্বয়ের সুর এখানে ধ্বনিত হয়েছে। আর কবি যেহেতু আশাবাদী, ইতিবাচক দৃষ্টিভঙ্গি তার কবিতায় প্রকাশিত হয়, সেই জন্য তিনি সম্প্রীতির দিকটাকে, সমন্বয়ের সুরটাকে সেখানে আশার দিক থেকে প্রকাশিত করেছে। ওকে, এখন আমরা আলোচনা করি লেখক পরিচিতি থেকে। আধুনিক বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত 1903 সালে 19 সেপ্টেম্বর নোয়াখালীতে, বর্তমান বাংলাদেশে এটি অবস্থিত, সেখানে জন্মগ্রহণ করেছেন। পিতৃবিয়োগের পর মাত্র 13 বছর বয়সে তিনি কলকাতায় চলে এসেছিলেন। তিনি কলকাতার সাউথ সাব আরবান কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স নিয়ে বিএ পাশ করেছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ পাশ করেছিলেন এবং স্নাতক হয়ে বিচার বিভাগে বিভিন্ন উচ্চ পদে চাকরিও করেছিলেন। চাকরি জীবনে তিনি ডিস্ট্রিক্ট জাজ এবং স্পেশাল জুডিশিয়াল অফিসার পদেও উন্নীত হয়েছিলেন। তিনি সাহিত্য জীবনে প্রথমে নিহারিকা ছদ্মনামে লেখালেখি করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, নিহারিকা দেবী তার ছদ্মনাম। ইম্পর্টেন্ট কোশ্চেন আসতেও পারে। গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, জীবনচরিত ইত্যাদি সাহিত্যের নানা শাখায় তিনি বিচরণ করেছিলেন। শতাধিক গ্রন্থ রচনা করেছিলেন। তিনি বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্য পত্রিকা কল্লোলের সঙ্গে যুক্ত ছিলেন। এটি একটি সাহিত্য পত্রিকা, নাম কল্লোল। প্রশ্ন আসতে পারে যে কোন সাহিত্য পত্রিকার সঙ্গে অচিন্ত্য কুমার সেনগুপ্ত যুক্ত ছিলেন? নাম হলো কল্লোল। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে রয়েছে বেদে, 1928 সালে প্রকাশিত হয়। মনে রাখতে হবে তার বিখ্যাত রচনার নাম বেদে। সেখানে আকস্মিক কাক জ্যোৎস্না, কাকজ্যোৎস্না, বিবাহের চেয়ে বড়, ইন্দ্রাণী, প্রাচীর প্রান্তর, উন্ননাভ, নবনীতা, যে যাই বলুক, আসমুদ্র, অন্তরঙ্গ, প্রথম কদম ফুল ইত্যাদি উল্লেখযোগ্য রচনাও লিখেছেন। টুটা ফুটা, ইতি, অকাল বসন্ত, অধিবাস, ডাবল ডেকার, পলায়ন, জবন বিবি, সারেং, হাড়ি, মুচি, ডোম, কাল রক্ত, কাঠখড়, কেরোসিন, চাষাভূষা ইত্যাদি ছোট গল্প সংকলন রচনা করেছেন। সংকলন মানে একটি সংকলিত গ্রন্থ। অমাবস্যা, আমরা, প্রিয়া ও পৃথিবী, নীল আকাশ, আজন্ম সুরভি, পূর্ব পশ্চিম, উত্তরায়ণ ইত্যাদি কবিতা সংকলনও তিনি রচনা করেছেন। তার মধ্যে তার অন্যতম রচনাগুলোর মধ্যে কল্লোল যুগ এবং জ্যৈষ্ঠের ঝড় উল্লেখযোগ্য। তিনি জীবনী রচনা ও অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তার এই শ্রেণীর রচনার মধ্যে 4 খণ্ডে রচিত পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ, পরম প্রকৃতি শ্রী শারদামণি, অখণ্ড অমিয় শ্রী গৌরাঙ্গ, বীরেশ্বর বিবেকানন্দ, রত্নাকর গিরি, অমৃত পুরুষ যিশু, উদ্যত খড়গ নামে 2 খণ্ডে সুভাষচন্দ্র বসুর জীবনী তিনি লিখেছেন এবং বিপুল জনপ্রিয়তাও লাভ করেছিল। তার নাটকের মধ্যে মুক্তি, কেয়ারকাটা বিখ্যাত, এবং অনুবাদ রচনাগুলোর মধ্যে রয়েছে নুট হ্যামসুনের অনুবাদ প্যান, আলফাসন, দোদে এবং সেলমা লেসারশক ইত্যাদি উল্লেখযোগ্য। সাহিত্য চর্চার স্বীকৃতি হিসাবে তিনি লাভ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক এবং পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার। 1976 সালের 19শে জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। আমি লাইন ধরে ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এই কারণে প্রশ্ন কিন্তু ভেতর থেকে হওয়ার সম্ভাবনাই বেশি। দিনকে দিন যে প্রশ্ন হয় তাতে টেক্সটকে প্রাধান্য দেওয়া হয় বেশি করে। এখানে মনে রাখতে হবে তার জন্ম 1903 সালে এবং মৃত্যু 1976 সালে। তিনি নিহারিকা ছদ্মনামে লেখালেখি করেছেন। বিখ্যাত গ্রন্থের নাম বেদে এবং তিনি কল্লোল সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেশ, চলো আমরা মূল পাঠে। মূল পাঠে বলেছে
তোমার শীতলক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, এক জল এক ঢেউ এক ধারা, এক শীতল অতল অবগাহন শুভ দায়িনী শান্তি। দেখো এখানে মনে রাখবে তোমার আর আমার সর্বনাম ব্যবহার করা হয়েছে। মনে রাখবে তোমার বলতে এখানে পূবকে বোঝানো হয়েছে, হ্যাঁ, এবং আমার বলতে এখানে পশ্চিমকে বোঝানো হয়েছে। পূব বলতে বর্তমান বাংলাদেশকে উল্লেখ করা হয়েছে এবং পশ্চিম বলতে এখানে ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গকে বোঝানো হয়েছে। দুই বাংলাদেশে যে নদ-নদী রয়েছে সেই নদ-নদীর পরিচয়ে এখানে তুলে ধরা হয়েছে। বলেছে তোমার অর্থাৎ পূর্ব বাংলার শীতলক্ষা নদী এবং পশ্চিম বাংলার ময়ূরাক্ষী, পূর্ব বাংলার ভৈরব, কর্ণফুলী, পায়রা এবং পশ্চিম বাংলার ময়ূরাক্ষী, রূপনারায়ণ, শিলাবতী, পিয়ালী। এই নদীগুলো একই জলধারা একই ঢেউয়ে বহমান। তার সেই নদীতে একইভাবে শীতল অবগাহন শুভদায়িনী শান্তিদায়িনী জল প্রবাহিত হয়ে থাকে। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠানে এসে পড়ে, তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায়। বলেছে যে তোমার চোখের আকাশের রোদ, যে আকাশে সূর্য থেকে রোদ আসে সেই রোদ তাদের চোখে যেভাবে পড়ে ঠিক একই রোদে আমাদের অর্থাৎ পশ্চিমবাংলাতেও উঠোনে এসে পড়ে। তাদের ভাবনায় যেভাবে ভাবনা বিকশিত হয় ঠিক একইভাবে যেন ভাবনার বাগানে পশ্চিমবঙ্গের অধিবাসীদের মনেও ফুল ফোটায়, অর্থাৎ ভাবনা বিকশিত হয়ে ওঠে। এখানে আসলে নদ-নদী এবং ভাবনার মাধ্যমে দুই বাংলার একাত্মকে চিহ্নিত করা হয়েছে। শীতলক্ষা নদী এটি বাংলাদেশের প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র থেকে, এটি নির্গত, হ্যাঁ, বিশেষত নারায়ণগঞ্জে প্রবাহিত হয়েছে। ভৈরবকে আমরা পেয়েছি একটি বাংলাদেশেরই মেহেরপুর জেলার সীমান্তবর্তী টেঙ্গামারি থেকে উৎপন্ন হয়ে যশোর শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং কর্ণফুলী বাংলাদেশের চট্টগ্রামের একটি প্রবাহিত নদী এবং পায়রাও একটি ছোট্ট নদী। এই পায়রা আসলে সুন্দরবন এলাকায় প্রবাহিত একটি নদীর ছোট নদীর নাম। অন্যদিকে পশ্চিমবঙ্গে ময়ূরাক্ষী ঝাড়খণ্ডের দেওঘর নিকটবর্তী ত্রিকুট পাহাড়ে এটি থেকে নির্গত হয়েছে এবং রূপনারায়ণ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ছোটনাগপুর অঞ্চলের ঢালেশ্বরী বা ঢালকিশোর থেকে উৎপন্ন হয়েছে এবং শিলাবতী পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একইভাবে ছোটনাগপুর অঞ্চল থেকেই এটিও নির্গত হয়েছে এবং পিয়ালিও পশ্চিমবঙ্গের বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চল থেকে এটি নির্গত হয়েছে। অর্থাৎ এক কথায় নদীমাতৃক বাংলাদেশের উল্লেখ করে এক সম্প্রীতির ঐক্যের কথা তিনি উল্লেখ করেছেন। তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া, এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জরি। অর্থাৎ এই নদীমাতৃক বাংলাদেশের যেসব গাছ রয়েছে সেই গাছরাও যেন একইভাবে এক মোহময়ী মায়া প্রদান করে। যেমন বাংলার নারকেল সুপুরি অশোক শিমুল তাল আর পশ্চিম বাংলার তাল খেজুর শাল মহুয়া একই ধরনের ছায়া মায়া আর মুকুল মঞ্জরি দিয়ে থাকে। তোমার ভাটিয়ালি আমার গম্ভীরা, তোমার সারি জারি আমার বাউল,
এক সুর এক টান একই আকুদের আকুতি। বাংলার ভাটিয়ালি গান আর পশ্চিম বাংলার বাউল, কিংবা বাংলার জারি সারি আর পশ্চিম বাংলার বাউল একই সুরে একই মনের হৃদয়ের আকুতির টানেই তৈরি হয়। ভাটিয়ালি বলতে এখানে নদীমাতৃক বাংলার মাঝি মোল্লাদের গানকে বলা হয়েছে। গম্ভীরা বিশেষত পশ্চিমবঙ্গের মালদহ অঞ্চলে প্রচলিত গাজন উৎসব এবং গাজন উৎসবকে কেন্দ্র করে তৈরি হয়। বিশেষত শিবের নাম গম্ভীর, গম্ভীর সেই শিবকে কেন্দ্র করে রচিত গানগুলোকে গম্ভীরা বলা হয়েছে। তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচর, এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েনে চলেছে একই রূপনগরের হাতছানিতে। দেখো, বাংলার টাঙ্গাইল জামদানি এগুলো এক খ্যাতি সম্পন্ন তাঁতের শাড়ির কথা বলা হয়েছে। ঠিক একইভাবে ধনেখালি, পশ্চিমবাংলার ধনেখালি এবং বালুচরী যে তাঁতের শৌখিন রূপ লাবণ্যে সৌন্দর্যময় শাড়ি একই সুতো দিয়েই তৈরি হয়। একই সুতোয় তৈরি এই সব শাড়ি এবং কাপড় যেন এক রূপনগরের হাতছানিতেই সৌন্দর্যময় পরিবেশের জন্যই তৈরি করা হয়ে থাকে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আমরা অর্থাৎ পূর্ব এবং পশ্চিম বঙ্গের মানুষেরা, অধিবাসীরা যেন এক বৃন্তে দুইটি ফুলের মতো, এক মাঠে দুইটি ফসলের মতো, একই ভৌগোলিক এক পরিবেশে যেন দুটি মাঠে পরিণত হয়েছে। এক মাঠে পূর্ব, অন্য মাঠে পশ্চিম যেন বিরাজ করছে। ঠিক একইভাবে যেন একটা বৃন্তেই দুটি ফুল যেন এখানে রয়েছে। আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আমাদের খাঁচার ভিতর অর্থাৎ আমাদের মানব শরীরটাকে এখানে খাঁচা বলা হয়েছে। মানব শরীরকে এখানে খাঁচা বলা হয়েছে। এই শরীরের ভিতরে একটি অচিন পাখি আছে। অচিন পাখি বলতে এখানে মনকে বলা হয়েছে। অর্থাৎ প্রত্যেক মানুষের শরীরের ভিতরে একটি মন রয়েছে। আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতা বাঁধো। আমার দেবতার অর্থাৎ কবি যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের দেবতার থানে বটের ঝুড়িতে সুতা বেঁধে দেওয়া হয়, অর্থাৎ মনের ইচ্ছা আশা পূরণের জন্য তোমরা অর্থাৎ পূর্ববঙ্গের মানুষেরা যেন ঝুড়িতে এসে, বটের ঝুড়িতে এসে সুতো বেঁধে দেয়। আমি তোমার পীরের দুর্গায় চেরাগ জ্বালি। আমি অর্থাৎ কবি পশ্চিমবঙ্গের হয়ে যেন তোমাদের অর্থাৎ বাংলাদেশের পীরের দুর্গায় গিয়ে চেরাগ জ্বেলে আসে। চেরাগ শব্দের অর্থ হলো প্রদীপ। চেরাগ শব্দের অর্থ হলো প্রদীপ। প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়। আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। অর্থাৎ একে অপরে পূর্ব এবং পশ্চিমবঙ্গের শ্লোক ও আজানের মাধ্যমে যেন মানুষকেই খুঁজে বেড়ায়। এখানে মানুষ বলতে মানবতাকে উল্লেখ করা হয়েছে। যেন দুই দিকের ধর্মীয়
আরাধনায় যেন মানুষকেই খুঁজে বেড়ায়। পরের স্তবকে দেখো, আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, ভূগোল ইতিহাসে আমরা এক, এক মন এক মানুষ এক মাটি এক মমতা, পরস্পর আমরা পর নই, পরস্পর আমরা পর নই। কবি একজন আশাবাদী, তিনি সেই আশান্বিত হয়ে তার নিজের মনের আবেগ এবং অনুভূতিতে বলেছেন, আমাদের এক সুখ এক কান্না একই পিপাসা, ভূগোল ইতিহাসে আমরা এক। অর্থাৎ আমরা যদি বাংলার ইতিহাস খুঁজতে যাই, বাংলার ইতিহাস খুঁজলে অবশ্যই অবিভক্ত বাংলার সেই ভৌগোলিক পরিবেশকে নিয়েই আলোচনা করতে হবে, কিংবা বাঙালি জাতির উৎস খুঁজতে গেলে অবিভক্ত বাংলার কোনো ধর্মীয় বিচার বিবেচনা না করে তার সেই জাতির উৎস খুঁজতে হবে। এই কারণে কবি তার নিজের অভিজ্ঞতায় ভূগোল ইতিহাসে পূব এবং পশ্চিমকে এক করে দিয়েছে। এক মন এক মানুষ এক মাটি এক মমতা, এই কারণে প্রত্যেকেই আমরা পরস্পর আলাদা নই, এক। আমরা পড়শি আর পড়শি তো আসি, আমরা অর্থাৎ পূব এবং পশ্চিম যেন পড়শির মতো প্রতিবেশীর মতো বাস করেছি। পড়শি তো আরশি, আরশি মানে হচ্ছে দর্পণ বা আয়না, আয়নায় যেমন নিজের প্রতিকৃতি দেখা যায়, ঠিক একই রকম ভাবে প্রতিবেশীর সুখে দুঃখে অভাব অনুযোগে পরস্পরে সহযোগী হয়ে থাকে। তাই কবি বলেছে, তুমি সুলতানা আমি অপূর্ব, আমি মহবুব তুমি শ্যামলী। এখানে সামাজিক সংস্কৃতির এক মিলনের আশা প্রকাশ করেছেন। পরের স্তবকে, আমাদের শত্রুও সেই এক। কবি বলেছে, আমাদের শত্রুও সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে। তাহলে কবির মতে পূব এবং পশ্চিমের শত্রুও সেই একই, যারা এই আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করে দিয়েছে, যারা একে অপরকে বিচ্ছিন্ন করে রাখতে চায় বিমুখ করে রাখতে চায়, তারাই এই পূব এবং পশ্চিমের শত্রু। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত, কে মুছে দেবে আমাদের মুখের ভাষা আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন। তুমি আমাদের ভাষা বলো আমি আনন্দকে দেখি, আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যের সাক্ষাৎকার, কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে। বলেছে, কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত, কে মুছে দেবে আমাদের মুখের ভাষার আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন। কবি এখানে উপমায় বলতে চেয়েছে যে বাতাসের অবাধ স্রোত কিংবা মুখের ভাষা কিংবা হৃদয়ের গভীর গুঞ্জন কেউ আটকাতে যেমন কেউ আটকাতে পারে না, তেমনি এই দুই বাংলার সম্প্রীতি এবং ভালোবাসাকেও কেউ আটকিয়ে রাখতে পারবে না। এই জন্যই আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যকে দেখো। অর্থাৎ পশ্চিমের অধিবাসীরা যে ভাষায় কথা বলে পূর্বে মানুষেরা তা দেখে আশ্চর্যিত হয়, এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যের সাক্ষাৎ, অর্থাৎ বাংলা ভাষাতেই দুই বাংলায় যেন আনন্দে আশ্চর্যের সাক্ষাৎ ঘটে। অতএব অমৃত দীপিত চন্দ্র সূর্যকে যেমন এই আকাশ থেকে আলাদা করা যায় না, তেমনি পূব পশ্চিমে ব্যবহৃত মাতৃভাষা বাংলাকেও
কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। কবি বলেছেন যে আমাদের পূর্ব এবং পশ্চিমবঙ্গের সেই বাঙালি জাতিদের রবীন্দ্রনাথ আর নজরুল একই একই মানবতার ভালোবাসায় প্রকাশ করে থাকে। বিনা সুতায় রাখি বন্ধনের কারিগর, বিনা সুতায় যেন রাখি বন্ধনের কারিগরের কাজ করেছে। রাখি বন্ধনের কারিগর হিসাবে এই রবীন্দ্রনাথ নজরুলের মানবতা ভালোবাসা কাজ করেছে। আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদক, আমরাই একে অপরের পরিপূরক। হৃদয়কে, মনের ব্যথা বেদনা সুখ দুঃখকে বুঝতে পারি, মর্মের মধুকর, মঙ্গলের দুধ, এবং একে অপরের মঙ্গল কল্যাণ নিয়ে আসতে পারি। আমরাই চিরন্তন কুল সাধক, অর্থাৎ পূব পশ্চিমের প্রত্যেক অধিবাসী হচ্ছে চিরন্তন কুশল সাধক, অর্থাৎ কল্যাণ নিয়ে আসার প্রতিনিধি। এখানে কুশল সাধক বলতে বলেছে, কুশল সাধক বলতে মঙ্গল সাধক বা কল্যাণ ব্রতে আত্মনিয়োগকারীকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই দুই বাংলায় মিলে সম্প্রীতি ভাবে বসবাস করার একজন কল্যাণকারী ব্রতী আমরাই হতে পারি। কবিতায় আসলে বিভিন্ন ধরনের নদ-নদী, গাছপালা এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিচয়ের মাধ্যমে কবি দুই বাংলার সাদৃশ্যকে তুলে ধরেছেন। সাদৃশ্যে দুই বাংলার মানসিকতা, ভাষাকে এক করে দিয়ে তিনি দুই বাংলার সম্প্রীতিতে আশা প্রকাশ করেছেন। খুব সংক্ষেপে এই কবিতার সারমর্ম বলা যাবে এভাবে। তোমরা মনোযোগ দিয়ে শোনো, তোমাদের কাছে খুব সহজই মনে হবে। পূব পশ্চিম কবিতায় কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত পূব বলতে পূর্ব বাংলা এবং পশ্চিম বলতে পশ্চিম বাংলায় বিভিন্ন ভেদাভেদের ঊর্ধ্বে উঠে এক অভিন্নতা বা সাদৃশ্যতাকে তুলে ধরেছে। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য বহমান কাল থেকেই বর্তমান। সেই ঐতিহ্যকে অনুসরণ করে দুই বাংলার সম্প্রীতিকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। নদীমাতৃক বাংলার একই সঙ্গে লোক সংস্কৃতির বিভিন্ন সুর, বিভিন্ন বস্ত্রশিল্প এবং ধর্ম আলাদা হলেও ভাষার দিক থেকে একইভাবে সম্প্রীতির দিক চিহ্নিত হয়েছে। নদীমাতৃক পূর্ব বাংলার শীতলক্ষ্যা, ভৈরব, কর্ণফুলী, পায়রা এবং পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী, রূপনারায়ণ, শিলাবতী, পিয়ালী প্রভৃতি নদীতে একই জলধারা প্রবাহিত হয়ে চলেছে। এই একই আকাশের সূর্য দুই বাংলাকে আলোকিত করেছে। একই বাতাস দুই বাংলার ভাবনার বাগানে ফুল ফোটায়। দুই বাংলার গাছগাছালি একই সুশীতল ছায়া প্রদান করে। অন্যদিকে জারি সারি বাউল গম্ভীরা একই সুরে আকুল করে তোলে। বস্ত্রশিল্পে ধনেখালি, বালুচরী মতো টাঙ্গাইল, জামদানি একই সুতোয় একই সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। আন্তরিকতাতেও দুই বাংলা কোনো বিভেদ নেই। দুই বাংলা খুবই কাছাকাছি। আলাদা ধর্মাবলম্বী হলেও একে অপরের পরিপূরক। রবীন্দ্রনাথ, নজরুলরা একই মানবতায় গড়ে তুলে। তারা দুই বাংলায় রাখি বন্ধনের কারিগর হয়ে উঠেছে। এমন আন্তরিকতা ও মিলনের মধ্যেও দেশকে খণ্ডবিখণ্ড হতে হয়েছে। তা সত্ত্বেও আমাদের এই সম্প্রীতি ও সমন্বয়ের বাণী হৃদয়ে পৌঁছে দিতে হবে
কুশল সাধক হয়ে অর্থাৎ মঙ্গলের দূত হয়ে একে অপরের মর্মের মধুকর হয়ে তবেই দুই বাংলার সম্প্রীতি সম্পূর্ণ হবে। কবি এইভাবে এই কবিতার মাধ্যমে আশা প্রকাশ করেছে। এই জন্য এই কবিতায় বড় প্রশ্ন হিসেবে রয়েছে পূব পশ্চিম কবিতাটিতে এক প্রবল আশাবাদ ধ্বনিত হয়েছে। কবির সত্যি এক সম্প্রীতির আশা এখানে প্রকাশিত হয়েছে। নানা ধরনের বিভেদ এবং বিভাজনের পরিপ্রেক্ষিতেও কবি সবাইকে কুশল সাধক হিসেবে এগিয়ে আসতে বলেছে। আমরা একটু পাঠবোধ অংশটুকু আলোচনা করি, তাহলে বুঝতে পারবো কোন পরিপ্রেক্ষিতে কবিতাটি কবি লিখেছিলেন। অখণ্ড বঙ্গভূমিতে বহমান থেকে একই সাংস্কৃতিক ঐতিহ্য অনুসৃত হয়েছে। অবশ্যই অখণ্ড অবিভক্ত বাংলায় একই ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য অনুসৃত হয়েছিল। শতকের পর শতক ধরে এই অঞ্চলে বসবাসকারী ভাষাভিত্তিক পরিচয় গড়ে উঠেছিল। অর্থাৎ ভাষাভিত্তিকভাবেই বাংলা ভাষা থেকে বাঙালি সত্তা গড়ে উঠেছিল এই অবিভক্ত বাংলায়। অবিভক্ত বাংলা বলতে পূব ও পশ্চিম, বর্তমানে পূব ও পশ্চিমবঙ্গ এই দুই বঙ্গেরই উল্লেখ করা হয়েছে। পরিচয় গড়ে উঠেছে বাঙালির জাতীয় সত্তা। কিন্তু বিংশ শতকের প্রথম দশকে দেশের ব্রিটিশ প্রশাসন শাসনের সুবিধার জন্য পূর্ব ও পশ্চিমবঙ্গ নামে দুই অখণ্ড বঙ্গভূমিকে দ্বিখণ্ডিত করেছে। এর পিছনে রাজনৈতিক চক্রান্ত কার্যকরী ছিল। অবশ্যই এক রাজনৈতিক ভয়াবহ চক্রান্তের শিকার হয়ে পূব এবং পশ্চিমবঙ্গ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এক মাঠে দুই ফসলে পরিণত হয়ে গেছে। হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি জাতির ঐক্য ধ্বংস করাই ছিল এর মূল উদ্দেশ্য। অর্থাৎ এই রাজনৈতিক চক্রান্তের মূল উদ্দেশ্যই ছিল হিন্দু মুসলমানের ধর্মের ষড়যন্ত্র করে বিভাজিত করা বাঙালি সত্তাকে। পূর্ববঙ্গ ছিল মুসলমান প্রধান এবং পশ্চিমবঙ্গ ছিল হিন্দু অধ্যুষিত। ইংরেজ শাসকের এই রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠেছিল হিন্দু মুসলমান নির্বিশেষে দুই বাংলারই জনগণ। কিন্তু 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর করার সময় সমগ্র রাজ্য জুড়ে বঙ্গভঙ্গ নিবারণ আন্দোলন ব্যাপকতায় ইংরেজ প্রশাসন পরবর্তীকালে এই বিভাজন প্রত্যাহার করে নেয়। এক কথায় 1905 সালে প্রথম বঙ্গভঙ্গের যখন সূচনা করে ইংরেজরা, তখন দুই বঙ্গের মানুষই সেখানে জেগে উঠেছে এবং প্রতিবাদ করে সে বঙ্গভঙ্গকে রদ করে দিয়েছে। কিন্তু তখন থেকে এক স্বার্থান্বেষী মহল পূর্ব পশ্চিম বাংলার জনগণের মনে ধর্ম, কথ্য ভাষা, স্থানীয় সংস্কৃতি ইত্যাদির ভিত্তিতে বিভেদের বীজ সযত্নে প্রতিপালন করতে থাকে। এরই পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের স্বাধীনতার সময় ধর্মের ভিত্তিতে ভারত বিভাগের মাধ্যমে পুনরায় বঙ্গের বিভাজন হয়ে যায়। এর ফলে ধীরে ধীরে কি হয়, ধর্ম, কথ্য ভাষা এবং স্থানীয় সংস্কৃতির সুরসুরি দিয়ে এক স্বার্থান্বেষী মহল আবার সেই বিভেদের বীজ বপন করে দিয়ে ভারতের স্বাধীনতার সময় এই পূর্ব এবং পশ্চিমবঙ্গের বিভাজনকে চূড়ান্ত করে দেয়, বিভাজন করে দেয়। কবি এই কবিতায় পূর্ব পশ্চিম বাংলার বিভিন্ন ভেদাভেদের ঊর্ধ্বে বাঙালি সংস্কৃতি ও বাঙালি ঐতিহ্যকে তুলে ধরেছেন এবং সেই ঐতিহ্যেরই জয়গান করে দুই বাংলার সম্প্রীতিকে প্রসারিত করেছেন। উভয় বঙ্গভূমি নদীমাতৃক, উভয় বঙ্গেই লোকসঙ্গীতের মর্মস্পর্শী সুর বেজে চলেছে বিভিন্ন নামে। যেমন হস্ততাঁত দুই বাংলার বস্ত্রশিল্পকে পৃথিবীর দরবারে প্রতিষ্ঠিত করেছে। ধর্মচেতনাতেও বাঙালির সমন্বয়কামী, বিভিন্নতার মধ্যে ঐক্য হলো এই দেশের প্রধান বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের প্রধান শত্রুই হলো বিভেদকামী শক্তি, অর্থাৎ যে শক্তি পূর্ব এবং পশ্চিমবঙ্গকে নানাভাবে বিভাজন করে রেখেছে কিংবা বিরূপ করে রাখতে চায়, সেই বিভাদকামী শত্রুই এই দুই বঙ্গেরই শত্রু। এই শক্তি দেশকে খণ্ড বিখণ্ড করেছে। এর বিরুদ্ধে সজাগ হয়ে এর অগ্রগতি রোধ করতে হবে। সম্প্রীতি ও সমন্বয়ের বাণী প্রতি হৃদয়ে পৌঁছে দিতে হবে এবং সে দায়িত্ব গ্রহণ করতে হবে
সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন জনসাধারণকে, কবি শিল্পীকে, কারণ তারাই সমাজের এবং দেশের প্রকৃত কুশল সাধক। অর্থাৎ কবি বলতে চেয়েছেন অখণ্ড বঙ্গভূমিতে ভাষাকে কেন্দ্র করে, বাংলা ভাষাকে কেন্দ্র করে যে বাঙালি সত্তা গড়ে উঠেছে, সেই সত্তাকে ভেঙে দিয়ে নতুন ভাবে ধর্মের ভিত্তিতে বঙ্গকে ভঙ্গ করা হয়েছে। সেই বঙ্গ ভঙ্গ হওয়ার পরেও কবি আশাবাদী বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যকে কেন্দ্র করে ধীরে ধীরে আবার এক সম্প্রীতির সংস্কৃতি তৈরি হবে, যার মধ্যে যেখানে কাজ করবে সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন জনসাধারণ, সেখানে কাজ করবে কবি শিল্পী, তারাই কুশল সাধক হিসেবে এগিয়ে আসবে। আশা করি কবিতাটি সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছ, এবং কোথাও অসুবিধে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। আমরা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি না, অন্য কোনো ভিডিওতে শুধুই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে জানাবে, তাহলে আরেকটি নতুন ভিডিওতে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা যাবে। অতএব ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং কোথাও খামতি থাকলে অবশ্যই পরামর্শ দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।